সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, শেখ হাসিনার দলকে ফেরাতেই হবে। নরেন্দ্র মোদীর কড়া শর্ত মেনেই তারেক রহমানের প্রধানমন্ত্রী শপথ। জানাবো শেখ হাসিনা ও ওয়াকারুজ্জামানের গোপন টেলিফোনে যোগাযোগ, বিরাট বার্তা পেয়ে অ্যাকশনে ক্যান্টনমেন্ট। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, আজ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের পতাকা উত্তোলন। এদিকে বিগত 18 মাসে সাংবাদিক নির্যাতন সবকিছুই ছাপিয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ইউনূসের সকল অপকর্ম ফাঁস। জানিয়ে দেব, পবিত্র মাহে রমজানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে নতুন সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জামাত আমিরের। এবং সর্বশেষ জানিয়ে দেব, আজ মন্ত্রিসভায় শপথে বিদেশি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীরা। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনার দলকে ফেরাতেই হবে, মোদীর কড়া শর্ত মেনেই তারেকের শপথ। বাংলাদেশের নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল এক আশঙ্কা। বলা হচ্ছিল বিশেষ একটি গোষ্ঠী এই নির্বাচন বানচাল করে দিতে চাইছে। যদিও সব আশঙ্কা ভুল প্রমাণ করে বাংলাদেশের ভোট মোটামুটি নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে। তারেক রহমানের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত। তারা বিরোধী আসনেও বসতে চলেছে। এই সবের মধ্যে একটি বিষয় অদ্ভুতভাবে চাপা পড়ে যায়। বলা যেতে পারে পরিস্থিতি বিষয়টিকে অন্তরালে ঠেলে দিয়েছে। সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। শেখ হাসিনা আদৌ বাংলাদেশে ফিরবেন? তারেক রহমান কি তার ফেরার ব্যবস্থা করবে? নির্বাচনের পর্ব মেটাতে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তারেক রহমান কথা বলছে সংঘাত নয়, সবই মিলেমিশে কাজ করবে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে দলটি ভীষণভাবে জড়িত। আওয়ামী লীগ মানে একটি আবেগ, ফলে এই দলকে বাদ দেওয়া অর্থ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি শূন্য স্থান তৈরি হওয়া। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে না। ভারতের তরফ থেকে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছে তারেক রহমান সরকারের সঙ্গে দিল্লি যে কাজ করতে ইচ্ছুক, সেটা প্রমাণ পাওয়া যায় প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতে চলেছে। সেটা বুঝতে পেরে 13 তারিখ সকালে প্রধানমন্ত্রী মোদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় বাংলা পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বলা হচ্ছে, লন্ডনে তারেক রহমান থাকাকালীন তার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক, বেশ কিছু বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ার মধ্যে রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার। এমন দাবি করা হচ্ছে। তারেক রহমান ঢাকা ফেরার ব্যাপারে হাত রয়েছে দিল্লির। তাকে এই শর্তে দেশে ফিরতে দেওয়া হয়েছে এবং দেশে ফিরে তার প্রথম কাজ হবে হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করা। দ্বিতীয় বিষয়টি হলো, জিয়ার শাসন আমলে শোনা গিয়েছিল শেখ হাসিনার আমলে হওয়া চুক্তি পর্যালোচনা করা হবে। ভারত চাইবে তারেক রহমান সরকারকে ওই সব চুক্তি পূর্ণ বিবেচনার সিদ্ধান্ত প্রত্যাহার করবে। শেখ হাসিনা ওয়াকারুজ্জামান গোপন টেলিফোনে যোগাযোগ, বিরাট বার্তা পেয়ে অ্যাকশনে ক্যান্টনমেন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য শেখ হাসিনা যে দেশ ছাড়তে হয়েছিল তা আর নতুন করে বলার অপেক্ষা করে না। অথচ সেনাপ্রধান পদ হাসিনাকেই তাকে নিয়োগ করেছিলেন। বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করা হচ্ছে যে এই ঘটনার জন্য এখন অনুতপ্ত বোধ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাই তিনি তার ভাবমূর্তি স্বচ্ছ করতে শেখ হাসিনা বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফিরে পেতে দিল্লিতে থাকা আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখেই চলছে। বাংলাদেশের নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী পদে শপথ করলেন তারেক রহমান। আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ করেন। গঠিত হতে চলেছে নতুন সরকার। সেই সময় শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। এই অডিওতে শোনা গিয়েছে শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের ফোন আলাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। ওয়াকারুজ্জামানের সঙ্গে কি এখনো যোগাযোগ আছে? তবে সূত্রের পাওয়া খবর জানা গিয়েছে শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাবদিহি করছেন বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনা 2024 সালে দিল্লি চলে যান। সেখানে সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। যোগাযোগ রেখে গিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গেও। সেখানে দলীয় ফোরামে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। নতুন করে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। তাকে শোনা গিয়েছে শেখ হাসিনা বলছেন তিনি গোপালগঞ্জের বিষয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সন্তোষজনক জবাব দিতে পারেনি। তিনি বলেছেন তারপর চাপ রয়েছে। শেখ হাসিনা পাল্টা জানতে চান তাকে কোন প্রান্ত থেকে চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সেনাপ্রধান একদম নীরব ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন। চাঁপাইনবাবগঞ্জ নতুন সরকার শপথ গ্রহণের দিনই জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরে ওয়ালটন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এই দলীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয় কে বা কারা এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙিয়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত হয় বলেন। এ ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, এটি কেবল আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বার্তা। এদিকে ফেসবুকে একটি বার্তা দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান। পোস্টে তিনি জানান, তার নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও এক ভিডিওতে দুজনকে পতাকা উত্তোলন করতে দেখা যায়, তবে তার নাম ও পদবি জানা যায়নি। রিজওয়ানা হাসানের বক্তব্য মিথ্যাচার, ওপেন চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক নির্যাতনের ইস্যুতে সরব মঞ্জুরুল আলম পান্না। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সম্প্রতি একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউটিউবার মঞ্জুরুল আলম পান্না। তিনি উপদেষ্টাকে বক্তব্য স্রেফ মিথ্যাচার ও মানসিক নির্যাতন হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে সরকারের কাছে কি ভিন্নমত তথ্য আছে তা প্রকাশ করতে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই সাংবাদিক। সম্প্রতি এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। তিনি নির্দিষ্ট করে সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নার নাম উল্লেখ করে বলেন, তাদের আটকের পেছনে রাষ্ট্রতন্ত্রের কাছে ভিন্ন তথ্য ছিল। 18 মাসের রেকর্ড নির্যাতন ভিডিও বার্তায় মঞ্জুরুল আলম পান্না দাবি করেন, বিগত 18 মাস সাংবাদিক নির্যাতনের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান উদ্বুদ্ধ করে তিনি বলেন, 2024 সালে আগস্ট থেকে 2025 সালে মার্চ পর্যন্ত এই 7 মাসে 398টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু 2025 সালের ফেব্রুয়ারি ও মার্চে 72টি ঘটনায় নথিভুক্ত হয়েছে এবং তিনি গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করেন। পান্না প্রশ্ন তোলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো নমুনা কি আদালতে উপস্থাপন করা হয়েছে? তিনি বলেন, আনিস ভাই যখন আদালতের বক্তব্য দিচ্ছিলেন তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছিলেন, উনি টকশোতে যেভাবে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপক্ষই তো স্বীকার করেছে যে টকশো বা বিভিন্ন প্ল্যাটফর্মে সরকার সমালোচনার কারণেই আমাদের আটক করা হয়েছিল। পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে নতুন সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জামাতে আমিরের। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযম সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে তিনি এক আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত। এ মাসের শেষ 10 দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদরের নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। রমাদান মাস তাকওয়া, সহনশীলতা চর্চা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। তিনি আরো বলেন, গত 12 ফেব্রুয়ারি দেশের ফেসিবাদ মুক্ত পরিবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 15.5 বছর পর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জুলুম নির্যাতন অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এমতাবস্থায় দেশের নাগরিকগণ মৌলিক মানবাধিকার সহ সকল ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধার প্রত্যাশা করছে। অপরদিকে পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শান্তি, স্বস্তি, মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মন্ত্রিসভার শপথে বিদেশি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার মন্ত্রিসভা সদস্যের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা এদিকে আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করেন। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বারানন্দ শর্মা, মালদ্বীপের পররাষ্ট্র আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা, যুক্তরাজ্য ভারত প্রশান্ত উপসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একনি সহ ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানরাও শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তান সহ 14 দলের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান।